আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা দেখো যে রসায়নের সবথেকে কঠিন যে অধ্যায়টা জৈব রসায়ন সেটা পড়বো। তো আমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড বা প্রি মেডিকেল স্ট্যান্ডার্ড যে ক্লাসগুলো চলতেছিল তার আজকে জৈব রসায়নের উপর একটা ক্লাস। এই জৈব রসায়নটা আমরা টোটাল 2 দিনে শেষ করব। অ্যান্ড এটা পুরাপুরি কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড। মানে কেউ যদি এই ক্লাসটা শুধু করে এইচএসসির জন্য পড়ো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? এই ক্লাসটা করে এইচএসসির পুরাপুরি হবে না, কারণ এইচএসসি স্ট্যান্ডার্ড যদি আমি ক্লাসটা করাই তাহলে আমার কয়েকটা ক্লাসে শেষ করা লাগবে। ঠিক আছে? তো আমরা মেডিকেল স্ট্যান্ডার্ড পড়বো, যা যা পড়বো মেডিকেলে মনে করো এর মধ্যে থেকেই আসবে। ঠিক আছে? কিন্তু এইচএসসির জন্য কিন্তু পুরাপুরি এই ক্লাসটা এনাফ না। ঠিক আছে? অনেকটাই পূরণ হবে কিন্তু পুরাপুরি হবে না। তো চলো ক্লাসটা আমি যত শর্টকাটে, জয়প্রকাশ তোমাদের যত সহজ করে পড়ানো যায় মেডিকেল অ্যাডমিশনের জন্য ততটুকুই আমরা দেখবো। ঠিক আছে? তবে এইচএসসির জন্য কিন্তু আলাদা ক্লাস, এইচএসসির জন্য ক্লাস কিন্তু আছে, ওইটা তোমরা দেখতে পারো। তাহলে এইচএসসির A to Z পুরো 100% প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এই ক্লাসে কিন্তু 100% এইচএসসির জন্য হবে না, আগেই বলতেছি। ঠিক আছে? কারণ যত সহজে পড়া যায়। আর প্রথম আরেকটা কথা যে তোমরা কেমিস্ট্রির অবশ্যই অনুশীলনী এমসিকিউ গুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবা। ঠিক আছে? যারা মেডিকেল দিবা। তো এই অধ্যায়টারও অনুশীলনী এমসিকিউ যদি মোটামুটি পড়ো, আমাদের এই অধ্যায়টার উপর অনুশীলনের যে সলভ ক্লাস আছে প্রায় 250টার মতো এমসিকিউ কিন্তু আমরা বুঝা বুঝে সলভ করাইছি। আমাদের যদি শুধুমাত্র অনুশীলন ক্লাসটাও করো তাও তোমার অনেকখানি আগায় থাকবে এইচএসসি মেডিকেল দুইটার জন্য। তাহলে অবশ্যই অনুশীলন ক্লাসটা করবা আর অনুশীলন এমসিকিউ গুলো ভালো করে পড়বা। তো চলো ভিতরে যতটুকু পড়া লাগে আমরা একটু দেখি। তো প্রথমেই এখানে জৈব রসায়নে বলা আছে, জৈব রসায়নের একটা সংজ্ঞা দিছে, এটা তোমার কোনো পরীক্ষায় আসবে না। তো জাস্ট তুমি পড়ার জন্য একটু পড়বা যে জৈব রসায়নের সংজ্ঞা হলো এটা, যেখানে কি মেইনলি হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বনের জাতক নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে? হাইড্রোকার্বন মানে কি? কার্বন আর হাইড্রোজেন, যেমন অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন এরা। আর এদের হলো জাতক কি? অ্যালকোহল, অ্যালডিহাইড এরা। ঠিক আছে? তাহলে মেইনলি আমরা হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বনের জাতক নিয়ে আলোচনা করি। তাহলে জৈব যৌগ কারা? ওই যে মেইনলি হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বনের জাতক যারা আছে তারাই মেইনলি জৈব যৌগ। ঠিক আছে? তাহলে এই যে দেখবে যে অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালকিন, অ্যালকাইন, মানে এই অধ্যায়ে তোমরা যেই টপিকগুলো সামনে পড়বে এরাই মেইনলি জৈব যৌগ। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো প্রাণশক্তির মতবাদ, এখানে দুইটা বিজ্ঞানীর নাম, দুইটা লাইন লেখা আছে। প্রথমে একটা কথা এখানে বলা আছে যে ফ্রেডরিক ওহলার আর একটা বিজ্ঞানী বার্জেলিয়াস। এই যে দেখো বিজ্ঞানী বার্জেলিয়াস দিছে প্রাণশক্তির মতবাদ, এক লাইনে মনে রাখবা। তাহলে বিজ্ঞানী বার্জেলিয়াস কি দিছে? প্রাণশক্তির মতবাদ। সে বলছে যে জৈব যৌগগুলা কেবল প্রাণ আছে এমন জায়গা থেকে আমি তৈরি করতে পারি। ঠিক আছে? প্রাণ নাই এমন কোনো জায়গা থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব না। যেমন ল্যাবরেটরি, তুমি ল্যাবরেটরিতে কৃত্রিম ভাবে কোনো জৈব যৌগ তৈরি করতে পারবে না। ঠিক আছে? কারণ প্রাণ নাই এমন কোনো জিনিস থেকে তুমি জৈব যৌগ তৈরি করতে পারবে না। এটা বলছিল বিজ্ঞানী বার্জেলিয়াস। কিন্তু এই কথাটাই ভুল প্রমাণিত করছে কে? বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার। বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার কি করছে? প্রাণ নাই এমন একটা জিনিস থেকে সে জৈব যৌগ তৈরি করছে। অর্থাৎ ল্যাবরেটরি থেকে সে জৈব যৌগ তৈরি করছে। তো ল্যাবরেটরিতে সে মেনলি কি করছিল? সে এই যে অ্যামোনিয়াম সায়ানাইড একটা যৌগ আছে, দেখো এই যে নিচে অ্যামোনিয়াম সায়ানাইড, সংজ্ঞাটা একটু মনে রাখবা। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে সে উত্তপ্ত করছে, উত্তপ্ত করে সে পাইছে ইউরিয়া। তো বাস্তবে ইউরিয়া কিন্তু একটা জৈব যৌগ। ঠিক আছে? আর অ্যামোনিয়াম সায়ানাইড কিন্তু একটা অজৈব যৌগ। তাহলে একটা অজৈব যৌগ যার মধ্যে প্রাণ নাই এমন একটা জিনিস থেকে সে জৈব যৌগ তৈরি করছে। ঠিক আছে? তার মানে সে বার্জেলিয়াসের মতবাদকে ভুল প্রমাণিত করছে। এই জন্য তাকে মেনলি জৈব রসায়নের জনক বলা হয়। ঠিক আছে? তাহলে এই অ্যামোনিয়াম সায়ানাইড থেকে আমি ইউরিয়া পাইছি, মনে রাখবা এটা কি করছে? এটা করছে ফ্রেডরিক ওহলার। তাহলে এই প্রথম প্রথম ল্যাবরেটরিতে আবিষ্কৃত জৈব যৌগ কোনটা? ইউরিয়া। বা প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটা? ইউরিয়া। ঠিক আছে? যেটা অ্যামোনিয়াম সায়ানাইড থেকে হয়েছে। তাহলে এই যে অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে যে ইউরিয়া আমি বানাইলাম, এটা মেইনলি একটা সমনকরণ বিক্রিয়া। কি বিক্রিয়া? এটা একটা সমনকরণ। কারণ এদের আণবিক সংকেত কিন্তু এক, কিন্তু গাঠনিক সংকেত একটা আলাদা। ঠিক আছে? অ্যামোনিয়াম সায়ানাইডের আণবিক সংকেত যা, ইউরিয়ার আণবিক সংকেত তাই, কিন্তু গাঠনিক সংকেত কিন্তু আলাদা, তাই না? এই ইউরিয়ার সঙ্গে দেখো সিও দিব, সিওর দুই পাশে দুইটা কি NH2 দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এবার দেখো জৈব যৌগের যে প্রাচুর্য, পৃথিবীতে যে এত এত প্রায় 80 লাখের মতো জৈব যৌগ আছে। এর মেইন কারণ তিনটা, একটা হলো ক্যাটিনেশন, একটা হলো সমন্বতা, আর একটা হলো পলিমাকরণ। ক্যাটিনেশন মানে কি? অনেকগুলো কার্বন পরমাণু যে যুক্ত হইতেছে, অনেকগুলো কার্বন পরমাণু যুক্ত হয়ে লম্বা শিকল বিশিষ্ট যে জৈব যৌগগুলো তৈরি করে, এটা হলো ক্যাটিনেশন। এক কথায় কার্বন কার্বন অনেকগুলো একসাথে যুক্ত হয়ে শিকল যে তৈরি করতেছে এটা। সমানকরণ মানে কি? ওই যে বললাম আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত আলাদা, এরকম যৌগকে কি বলে? জৈব যৌগ বলে। ঠিক আছে? মানে একটা জিনিস ডানে আছে ওটারে আমি বামে করলাম, মানে যতগুলা কার্বন যতগুলা হাইড্রোজেন দিয়ে তৈরি ছিল যৌগটা, তত এই যৌগ ততগুলা দিয়েই তৈরি, কিন্তু ওর একটা জিনিস ডানে ছিল আর একটা জিনিস বামে আছে। ঠিক আছে? ওর একটা জিনিস উপরে ছিল আর একটা জিনিস নিচে আছে। তাহলে শুধুমাত্র উপর নিচে একটু চেঞ্জ করার কারণে যেটা হয় সেটাই হলো কি? সমানতা। ঠিক আছে? কিন্তু গঠন কিন্তু একই জিনিস দিয়ে। আর পলিমাকরণ কি? অনেকগুলো ছোট ছোট জিনিস যখন একসাথে জোড়া লাগে একটা বড় জিনিস তৈরি করবে, সেটাই বলে পলিমাকরণ।
ঠিক আছে? তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র যে অণু যুক্ত হয় তারে বলে আমরা মনোমার, মনো মানে ছোট, আর বড় যে অণু তৈরি করে সেটারে বলে পলিমার। তো যে বিক্রিয়ায় পলিমার তৈরি হয় তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। এক্সট্রা কিছু তথ্য, কার্বনের তড়িৎ মান 2.5, এটা আগে থেকে জানো। এন্ড ম্যাক্সিমাম এই যে এগুলো দেখছো না, যে লম্বা লম্বা হয়েছে, এগুলো সব গিয়ে কত কার্বনেরই। এরপরে কার্বনের দেখো রূপভেদ আছে ফুলারেন্স। কার্বনে আমরা ইতিমধ্যে জানছি কি কি, হীরক আর গ্রাফাইট, দুইটা রূপভেদ কি কত, হীরক অ্যান্ড গ্রাফাইট, হীরক অ্যান্ড গ্রাফাইট। ঠিক আছে? তাহলে হীরকের যে কার্বনের সংকরণ সেটা কিন্তু sp3, আর গ্রাফাইটের সংকরণ কিন্তু sp2। তাহলে গ্রাফাইটের এই sp3 sp2 মানে কি, কতগুলা তার লাস্টের যে অরবিটাল গুলো আছে তারা মিশ্রিত হয়েছে। ঠিক আছে? কতগুলা মিশ্রিত হয়েছে পরস্পরের সাথে, সংকরণে অংশগ্রহণ করছে। তাহলে sp3 মানে কি, একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল। তার মানে কার্বনের লাস্টে যে 4টা ইলেকট্রন থাকে, sp3 তে কি 4টা ইলেকট্রনই পরস্পর মিশ্রিত হয়েছে, 4টা অরবিটালে কি বন্ধনে অংশগ্রহণ করছে। বাট গ্রাফাইটের ক্ষেত্রে দেখো sp2, তার মানে কি একটা s 2টা p, মানে 3টা ইলেকট্রন অংশগ্রহণ করছে। তার মানে কি একটা ইলেকট্রন ফাঁকা থাকতেছে না, ওই একটা ইলেকট্রনটাই কি কত, সঞ্চারণশীল ইলেকট্রন। সঞ্চারণশীল ইলেকট্রন, এই সঞ্চারণশীল ইলেকট্রনের জন্যই কি গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু হীরক কি বিদ্যুৎ পরিবহন করে না। ঠিক আছে? তাহলে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, তাহলে sp2, কার্বনের যদি sp2 সংকরণ হয় তাহলে অবশ্যই বিদ্যুৎ পরিবহন করবে, কারণ একটা ইলেকট্রন ফাঁকা অবস্থায়, মুক্ত অবস্থায় আছে, সে দৌড়াদৌড়ি করবে। ঠিক আছে? তাহলে হীরক বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। এরা দুইজনেই কিন্তু কার্বনের রূপভেদ। এরকম ফুলারিন্স একটা কার্বনের রূপভেদ। ঠিক আছে? তাহলে এই ফুলারিন্সের সংকরণ দেখো কত, sp2। ঠিক আছে? ফুলারিন্সের সংকরণ sp2। ফুলারিন মেনলি 30 থেকে 70টার মতো কার্বন থাকে, এভারেজ 60টার মতো থাকে। ঠিক আছে? 30 থেকে 70, এভারেজ 60টা। তো একটা কার্বন তো 12 ভর, তাহলে 60টা কার্বনের ভর কত, 720, 60টা কার্বনের হবে, তাই না? একে কি বুকমিনস্টার ফুলারিন্স বা বাকি বল বলে। বাকি বলের মতো, গোল বল না, ফুটবল বলের মতো, এই জন্য একে ফুটবল বলের মতো বলে। এক একটা জিনিস সেখান থেকে পড়া লাগবে। নেক্সট এখানে কিছু তথ্য, যে আমরা জানি কার্বন তড়িৎ তথ্য 2.5, আর কার্বন কার্বন বন্ধনের মান 347, এটা একটু মনে রেখো। নেক্সটে আসো, নিচের কোনটা প্রথম আবিষ্কৃত জৈব যৌগ, যে বললাম ইউরিয়া। ইউরিয়ার সঙ্গে কি কত, সি ওর দুই পাশে দুইটা NH2। এই যে পলিমারকরণ বিক্রিয়াটা এখানে দেওয়া আছে, দেখো ইথিলিন থেকে, অনেকগুলো ইথিলিন থেকে কি পলিথিন আমরা তৈরি করি, উচ্চচাপ ও প্রভাব হলো অক্সিজেন, এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছো। তো আরেকটা পলিমারকরণ বিক্রিয়া আছে, যেমন 3টা CH কি কত, 3টা CH মিলে একটা বেনজিন তৈরি করে, বেনজিনের সঙ্গে কি কত, C6H6। তাহলে 3টা, এটা কি কত, ইথাইন, ইথাইন 3টা, ইথাইন বা কি কত, অ্যাসিটিলিন। যথেষ্ট বেসিক থেকে আমি চেষ্টা করব ক্লাসটা পড়ানোর। তাহলে 3টা অ্যাসিটিলিন বা ইথাইন, মেইনলি একটা অ্যালকাইন, এরা 3টা যুক্ত হয়ে কিন্তু বেনজিন তৈরি করে। তাহলে বেনজিন এখানে কি পলিমার, আর ইথাইন বা অ্যাসিটিলিন কি মনোমার, মনে রাখো। এখন দেখো জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্য দেখো, অজৈব যৌগের মধ্যে আছে, তাহলে অজৈব যৌগ মেইনলি মনে রাখবো যে আয়নিক হয়। ঠিক আছে? তাহলে অজৈব যৌগগুলো ম্যাক্সিমাম প্রায় আয়নিক হয়। তাহলে জৈব যৌগ কি হবে, কত সমযোজী হবে। ক্লিয়ার? সমযোজী। আর আমরা মনে আছে যে প্রথম পত্রের 3য় অধ্যায়ে পড়াইছিলাম না পোলারায়ন, পোলার আয়নের মধ্যে কি ছিল, যে যৌগের পোলার আয়ন বেশি, যে যৌগের পোলার আয়ন বেশি হয় তার কি, সে বেশি সমযোজী হয়, তাই না? যে যৌগের পোলার আয়ন বেশি সেটা বেশি সমযোজী হয়। আর সমযোজী যৌগগুলোর কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, পানিতে দ্রাব্যতা কম, সবকিছুই কম কম, তাই না? তাহলে যেহেতু জৈব যৌগ কি সমযোজী, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি কম হবে, পানিতে দ্রাব্যতা কি বেশি হবে, হবে না। পানি মানে কি পোলার দ্রাবক, তার মানে এরা পোলার দ্রাবকে দ্রবণীয় হবে না, মেনলি অপোলার দ্রাবকে দ্রবণীয় হবে। ঠিক আছে? আর অজৈব যৌগ আয়নিক, তাহলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, তার পানিতে দ্রাব্যতাও বেশি, সবকিছুই বেশি। ঠিক আছে? তেমনি জৈব যৌগ দহনের পর কোনো অবশেষ থাকে না, সে পুরাটাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু অজৈব যৌগ কি লাস্টে আসলে থাকে। এর বাকি জিনিস পড়া লাগবে না, জৈব যৌগ প্রায় 80 লাখের মতো, অজৈব যৌগ মাত্র 90,000 বা 1 লাখের কম। এবার এই যে এখানে মুক্ত শিকল বদ্ধ শিকল অনেক কিছু আছে, আমরা একবারে যাব এই যে এইটার মধ্যে, এটা হলো একবারে বেশি ইম্পর্টেন্ট। জৈব যৌগ কি কি আছে, একটা মুক্ত শিকল আর এটা কি বদ্ধ শিকল। জৈব যৌগ হলো মুক্ত শিকল আর বদ্ধ শিকল। মুক্ত শিকল আছে, মুক্ত শিকল মানে দেখো দুই প্রান্ত কিন্তু ফাঁকা থাকবে, আর বদ্ধ শিকল দেখো দুই প্রান্ত কিন্তু ক্লোজ, মানে প্রত্যেকটাই হলো কি চক্র। তাইলে যদি চক্র না হয়, মুক্ত থাকে, তার মানে এটা মুক্ত শিকল বলে। এন্ড মুক্ত শিকলের মধ্যে একক বন্ধন থাকতে পারে, তাহলে সেদের বলে সম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি কত, এই যে কার্বন কার্বন একক বন্ধন কি আছে কত, অ্যালকেন। অ্যালকেন সহ আর অনেকে আছে যারা হলো কি সম্পৃক্ত, মানে একক বন্ধন, কোনো দ্বিবন্ধন তিন বন্ধন থাকবে না। আর অসম্পৃক্ত মানে কি কত, দ্বি বন্ধন বা তিন বন্ধন থাকবে, যেটা কি আছে কত, অ্যালকিন আর কি অ্যালকাইন। ঠিক আছে? তাহলে এরা কি মেইনলি অসম্পৃক্ত। তাহলে মুক্ত শিকল দুই ধরনের হতে পারে, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্তের মধ্যে অ্যালকেন, অসম্পৃক্তের মধ্যে কি অ্যালকিন আর অ্যালকাইন। তেমনি বদ্ধ শিকল থেকে অনেকগুলা বদ্ধ, তেমনি বদ্ধগুলা দুই টাইপের হইতে পারে। একটা পুরা যে বদ্ধ বা চক্রটা, পুরা চক্রটাই কার্বন দিয়ে তৈরি হইতে পারে, আবার কোনো ক্ষেত্রে পুরা চক্রটাই কার্বন না থেকে মাঝে মাঝে অন্য কেউ থাকতে পারে।
তো যদি চক্রটা বা সাইকেলটা পুরাপুরি কার্বন দ্বারা তৈরি হয় তারে বলে কার্বোসাইক্লিক। তাহলে কার্বোসাইক্লিক মানে কি কত, পুরা চক্রটা কার্বন দিয়ে, দেখো এই যে এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, তাহলে এখানে পুরা চক্রটা কি কার্বন দিয়ে তৈরি, এখানেও পুরা চক্রটা কিন্তু কার্বন দিয়ে তৈরি। কিন্তু এদের চক্রগুলোতে দেখো মাঝখানে অক্সিজেন চলে আসছে, এখানে সালফার চলে আসছে, তাহলে এদের চক্রে যেহেতু অন্য কেউ আসছে তার মানে এরা কার্বোসাইক্লিক না, এরা হলো হেটারোসাইক্লিক। হেটারো মানে আলাদা। তাহলে কার্বোসাইক্লিক কি, যুগলে সবগুলাই কি কার্বন থাকে, আর হেটারোসাইক্লিক কি যদি অন্য কেউ আসে। তো আবার কার্বোসাইক্লিকের মধ্যে কোনো জায়গাতে দেখবা দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকলে ওরা অ্যারোমেটিক যৌগের মতো হয়ে যায়। ঠিক আছে, অ্যারোমেটিক যৌগ শুধু দ্বিবন্ধন না, আরো বেশ ক্রাইটেরিয়া আছে, সামনে আমরা দেখবো। মনে রাখো দ্বিবন্ধন, অ্যারোমেটিক যৌগেতে দ্বিবন্ধন থাকবে। ঠিক আছে, পাই বন্ধন বা পাই ইলেকট্রন থাকে। কতটুকু পাই ইলেকট্রন থাকে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, পরে আমরা দেখতেছি। তাহলে এই সাইক্লিক যুগে মিলি সবগুলো একক বন্ধন, আর অ্যারোমেটিক যুগে সবগুলো দ্বিবন্ধন থাকবে। ঠিক আছে, তেমনি হেটারোসাইক্লিকের মধ্যেও, হেটারোসাইক্লিক মানে কি কার্বন বাদে অন্য কেউ থাকবে। তো এদের মধ্যে এক বন্ধন থাকতে পারে, এদের মধ্যে দ্বিবন্ধন থাকতে পারে। যদি এক বন্ধন থাকে তাহলে হেটারো অ্যালিসাইক্লিক, আর দ্বিবন্ধন থাকলে হেটারো অ্যারোমেটিক। তাহলে এই যে দেখো হেটারো অ্যারোমেটিক। ঠিক আছে, তাহলে এখন আসো এই যে যেগুলা বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ, এর মধ্যে কার্বোসাইক্লিকও থাকতে পারে, হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক মানে কি কার্বন বাদে অন্য কেউ আসবে, এক বন্ধন হলে হেটারো অ্যালিসাইক্লিক, দুই বন্ধন হলে হেটারো অ্যারোমেটিক। তাহলে এমসিকিউ আসে নিচের কোনগুলা হেটারো চাক্রিক যৌগ, হেটারো অ্যারোমেটিক যৌগ। হেটারো অ্যারোমেটিকের কিন্তু আরেকটা নাম আছে কি, বিষম চাক্রিক যৌগ। তাহলে হেটারো অ্যারোমেটিক কিন্তু আরেকটা নাম কি কত, বিষম চাক্রিক যৌগ। বিষম চাক্রিক যৌগ, বিষম চাক্রিক যৌগ। তাহলে কি কি আছে দেখো, এই যে আছে ফিউরান। ফিউরান মানে কি, ও যদি থাকে, ও ফিউ, রস্যতে ও, ফিউরান যদি থাকে তাহলে, ও থাকলে ফিউরান, এস থাকলে থায়োফিন, এস মানে থায়ো, এনএইচ থাকলে কি পাইরল। এই তিনটা একদম মুখস্থ। ঠিক আছে, তাহলে ও থাকলে ফিউরান, ও, এস থাকলে থায়োফিন, আর এনএইচ থাকলে কি পাইরল। আর যদি এন থাকে তাহলে সেটা পিরিডিন। এখন এই তিনটা দেখো একই, এই তিনটা হলো কি, চারটা হলো আমার সিএইচ থাকে, এই সিএইচ 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 সিএইচ, চারটা সিএইচ, চার মাথায় চারটা সিএইচ, এটারও চার মাথায় চারটা সিএইচ, এটারও চার মাথায় চারটা সিএইচ। তো চারটা সিএইচ চার মাথায় থাকলে, যদি ও থাকে তাহলে ফিউরান, এস থাকলে থায়োফিন, এনএইচ থাকলে পাইরল। আর যদি পাঁচটা সিএইচ থাকে, পাঁচটা সিএইচ এর সাথে যদি একটা নাইট্রোজেন থাকে তাহলে হলো পিরিডিন। তাহলে তোমার এমসিকে বাংলাতে আসতে পারে যে নিচের কোনটা অ্যারোমেটিক যৌগ, ফিউরান, থায়োফিন, পাইরল বাংলাতেও আসতে পারে বা সংকটেও আসতে পারে। তাহলে দুইটাই মনে রাখা লাগবে। তাহলে এই চারটাই দেখো দ্বিবন্ধন আছে, তার মানে কি এরা হেটারো অ্যারোমেটিক। বাট এই দেখো এক বন্ধন আছে, তার মানে কি এই হেটারো অ্যালিসাইক্লিক। বাট তো হেটারো যৌগ, তাই না? অ্যালিসাইক্লিক হোক বা অ্যারোমেটিক হোক, বাট তো হেটারো যৌগ, কারণ অন্য কেউ আছে। তাহলে ইথিলিন অক্সাইড, আমরা ইথিলিনের সঙ্গে কি জানি, CH2 ডাবল বন্ড CH2। তাহলে অক্সাইড মানে কি একটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে, তাহলে এই একটা বন্ধন হাঁটাও, হাঁটায় এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন। ঠিক আছে, ফলে বন্ধন কিন্তু মিলে গেল। মেইন কিন্তু বন্ধনের কাজ আমরা পরে দেখাইতেছি যে আসলে বন্ধন। তাহলে এটা আমাদের শেষ। এখন দেখো জৈব যৌগের কার্বন কার্বনের একক বন্ধন, যেমন কি যে এখানে কার্বন কার্বন একক বন্ধন। তো কার্বনের আসলে হাত হলো চারটা। তো কার্বন কার্বন যখন একক বন্ধন দিয়ে যুক্ত, তখন কার্বনের কিন্তু একটা হাত চলে গেল, এই কার্বন ওর সাথে কি একক বন্ধনে আছে, তাহলে এর কিন্তু একটা হাত শেষ, বাকি তিন হাত তিনটা হাইড্রোজেন বসছে। এরও এই পাশে এক হাত শেষ, তিন হাতে তিনটা হাইড্রোজেন বসছে। তার মানে কি, এটা হলো একক বন্ধন। এই পাশে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে এই কার্বনটার কি দুইটা বন্ধন হয়ে গেছে, তাহলে বাকি থেকে দুইটা, এই জন্য দুইটা হাইড্রোজেন বসছে। এই কারণে দেখো তিন বন্ধন হয়ে গেছে, তাহলে আর বাকি থেকে একটা, তাহলে সে একটা হাইড্রোজেন বসাইছে। তাহলে কার্বন কার্বন তিন বন্ধন হলে কি অ্যালকাইন, দ্বিবন্ধন হলে অ্যালকিন, এক বন্ধন হলে কি অ্যালকেন। তাহলে আমরা সামনে এই যে নিচের কোনটি বিষম চাকরিক যৌগ, ঠিক আছে, এই যে পিরিডিন। বিষম চাকরিক অ্যারোমেটিক বলছে, তাহলে যেগুলা দ্বিবন্ধন আছে মানে কি পিরিডিন, এই লাস্টে এগুলা যেগুলা দেখালাম। এই যে মাঝখানে এগুলা আছে, এগুলা জানা লাগবে না, এই জিনিসগুলো না পড়লেও হবে, এগুলা না পড়লে হবে। এগুলো আমরা আগে পড়ে আসছি, সিগমা পাই এগুলো আমরা আগে পড়ে আসছি অন্য অধ্যায়ের পড়া। যতটুকু দেখাই দেবো মেডিকেলের জন্য ততটুকু ইম্পর্টেন্ট, এইচএসসি এর জন্য আগে থাকবে, কিন্তু এইচএসসি এর জন্য এক্সট্রা কিছু পড়া লাগবে। ঠিক আছে, কারণ কিছু জিনিস আমি জটিল ভাবে তোমাদের ভালো ভিতরে ঢুকে কিন্তু ডিপ থেকে বোঝাবো না। মেডিকেলের জন্য তো ডিপ থেকে বোঝার দরকার নেই, কিন্তু এইচএসসি এর জন্য ওগুলো ডিপ থেকে বোঝার আসলে দরকার আছে। তাহলে এখানে দেখো এই যে কার্বন কার্বন কি একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন হলে সংকরণ হলো sp3, একবারে মুখস্থ। কার্বন কার্বন একক বন্ধন হলে সংকরণ হলো sp3, কার্বন কার্বন দ্বিবন্ধন যদি হয় তাহলে সংকরণ হলো sp2, কার্বন কার্বন একক বন্ধন হলে কি, এই কার্বন কার্বন তিন বন্ধন যদি হয় তাহলে কি sp। ঠিক আছে, বন্ধন তিনটা হলে sp। এই যে কেন তিন বন্ধনে sp হয় এগুলা দেখবা যে এইচএসসি ক্লাসে আমরা ডিপ ভাবে বলছি, এখানে আসলে একটু সময় কম। তাহলে তুমি মনে রাখবা কার্বন কার্বন একক বন্ধন মানে sp3, কোনো কথা নাই। কার্বন কার্বন দ্বিবন্ধন মানে কি sp2, আর কার্বন কার্বন তিন বন্ধন মানে কি sp। এখন দেখো এই যে sp3 কোণ হয় 109.5 ডিগ্রি, এটা আমরা প্রথম পত্রে পড়াইছি না, sp3 সংখ্যা হলে এত। আর sp2 যদি হয় তার মানে কি অরবিটাল তিনটা, তিনটা মানে কত 120 ডিগ্রি, তাই না, 360 3 দ্বারা ভাগ। আর যদি sp হয় তাহলে কোণ হবে কত 180। ঠিক আছে,
কারণ sp মানে কি দুইটা অরবিটাল, তো 360 রে 2 দ্বারা ভাগ করলে হয় 180। 180 মানে কি কত, একটা এরকম আরেকটা কি এরকম, তার মানে আর কি সরলরেখিক, ঠিক আছে। আর যার কোণ 120 ডিগ্রি, তার মানে কি এই যে এরকম ফ্যানের মতো তিন মধ্যে তিনটা, এটা কি ট্রাইগোনাল না, ত্রিমাত্রিক না, ঠিক আছে, ত্রিমাত্রিক সরি মানে ত্রিভুজাকার, ঠিক আছে। আরেকটা হলো sp3 মানে চারটা, তো এটা হবে 109.5 ডিগ্রি, হলো চতুস্তলকীয় সবসময় হয়। আরেকটা মনে রাখবা, sp3 হইলে এর বন্ধন দূরত্ব, এটা হলো বন্ধন দূরত্ব পয়েন্ট 154, sp2 হইলে বন্ধন দূরত্ব হয় 134, sp হইলে বন্ধন দূরত্ব হয় 120। তার মানে কি কার্বন কার্বন একক বন্ধন হইলে 154, দ্বিবন্ধন হইলে 134। দেখো বন্ধন যত বাড়তেছে তত কি কাছাকাছি আসবে না, যত বেশি হাত দিয়ে তারে ধরবা তত বেশি কাছাকাছি তো টানবা, টানবা না, তাহলে যত বেশি বন্ধন তত কাছাকাছি আসবে, তাহলে তিন বন্ধন হলে আরো কাছাকাছি, দূরত্ব আরো কমবে, কত, পয়েন্ট 120। তাহলে পয়েন্ট 154, পয়েন্ট 134, পয়েন্ট 120, তিন বন্ধন হলো sp3, এটা হলো sp2, আর এটা হলো কি sp, ঠিক আছে। এখন আরেকটা আছে বেনজিনের বন্ধন দূরত্ব, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হলো পয়েন্ট 139 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে একক বন্ধন হলো 154, 134 আর 120, আর বেনজিন হলো কত, 139। তারপরে আসে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী মানে কি, ওই যে অ্যালকেন, সবগুলো অ্যালকেন আছে না, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরা সবগুলো কি একটা শ্রেণী, তো অ্যালকেন, এটা একটা সমগোত্রীয় শ্রেণী। অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকাইন একটা সমগোত্রীয় শ্রেণী, সব ধরনের অ্যালকোহল একটা সমগোত্রীয় শ্রেণী, ঠিক আছে। তার মানে এদের আসলে কি কত একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, সবগুলোর কি একই সংকেত হবে। আর এদের পাশাপাশি দুইটা যৌগের পার্থক্য হলো মিথিলিন মূলক, যার ভর কিন্তু 14। মিথিলিন মূলকের সংকেত মনে রাখবা। দেখো মিথেন হলো কি CH4, আর ইথেন কি কত, C2H6, ঠিক আছে না। এই দুইটার পার্থক্য দেখো কি মিথিলিন, তাই না, কারণ এর থেকে এর বিয়োগ করো, দেখো একটা কার্বন বেশি আছে আর দুইটা হাইড্রোজেন বেশি আছে, তাহলে এরকম পাশাপাশি কার্বনের অবশ্যই পাশাপাশি হবে, কারণ মিথেনের সাথে আমি প্রোপেন করব না, কারণ মিথেন আর প্রোপেন তো পাশাপাশি না, মিথেন আর ইথেন পাশাপাশি, তাহলে পাশাপাশি দুইটা যৌগের মধ্যে অবশ্যই মিথেন মূলকের পার্থক্য থাকবে, এটা ইম্পর্টেন্ট। আর এদের একটা কার্যকরী মূলক থাকে। এখানে একটা জিনিস দেখো, একক বন্ধন যদি থাকে তাহলে অবশ্যই প্রতিস্থাপন আর অপসারণ দিবে, একক বন্ধন হলে কখনোই সংযোজন বিক্রিয়া দিবে না। সংযোজন বিক্রিয়া মানে কি, জোড়া লাগা বিক্রিয়া। জোড়া লাগবে কাদের ক্ষেত্রে, যাদের একের অতিরিক্ত বন্ধন থাকবে, এটা অল টাইম মনে রাখবা। সংযোজন বিক্রিয়া অবশ্যই পাই বন্ধন থাকা লাগবে, সংযোজন অবশ্যই একের অতিরিক্ত বন্ধন গুলোই তো পাই, তাহলে সংযোজন হলে অবশ্যই পাই বন্ধন থাকা লাগবে, পাই বন্ধন, পাই বন্ধন না থাকলে সংযোজন বিক্রিয়া হয় না, তার মানে কি একের অধিক অ্যাটলিস্ট দুইটা বন্ধন থাকা লাগবে, ঠিক আছে। মেইনলি দ্বিবন্ধন তিন বন্ধন এদের ক্ষেত্রে সংযোজন হয়, একক বন্ধনে কখনোই সংযোজন হবে না। তো এই অধ্যায়ে তোমরা বিক্রিয়া পড়বা তিনটা, সংযোজন, প্রতিস্থাপন আর অপসারণ। তাহলে সংযোজন যদি একক বন্ধনে না হয় তাহলে কি হবে, প্রতিস্থাপন আর অপসারণ। আর দ্বিবন্ধন আর তিন বন্ধনে কিন্তু সংযোজন বিক্রিয়া হবে, ঠিক আছে। এই যে এই প্রত্যেকটা জিনিসই ভালো করে পড়তে হবে, ঠিক আছে। অ্যালকিন অ্যালকাইন প্রত্যেকটার সংকেত মুখস্থ। অ্যালকাইনের সংকেত কি, CnH2n, অ্যালকাইনের কি CnH2n-2। মনে রাখবা হাইড্রোজেন সংখ্যা যদি কার্বনের দ্বিগুণ হয় তাহলে হয় অ্যালকিন, তাই না, ওই যে 2n, দ্বিগুণের থেকে 2 বেশি হলে অ্যালকেন, দ্বিগুণের থেকে 2 কম হলে অ্যালকাইন, ঠিক আছে। আর হ্যালো অ্যালকেন যদি Rx, হ্যালো অ্যালকেন আরেকটা নাম কি কত, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। হ্যালো অ্যালকেনের আরেকটা নাম হলো অ্যালকাইল হ্যালাইড। এবার দেখো অ্যালকেন, অ্যামিন, অ্যালডিহাইড প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে আর আছে, এই আর মানে কি কত, অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকের সঙ্গে কি কত, CnH2n+1, তার মানে কি হাইড্রোজেন সংখ্যা কি হবে কত, কার্বনের দ্বিগুণের থেকে এক বেশি, ঠিক আছে। মানে কি অ্যালকেনে তো দ্বিগুণের থেকে 2 বেশি থাকে, এখানে এক বেশি থাকবে, মানে কি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমাইলে কিন্তু অ্যালকাইল পাও, ঠিক আছে। কার্বন যদি 3টা হয়, হাইড্রোজেন 3 দুগুণ 6 + 1 7টা হবে। কার্বন যদি 5টা হয় তাহলে হাইড্রোজেন 5 দুগুণ 10 + 11, মানে C5H11 হবে, এটা হলো অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাথে যদি OH থাকে তাহলে সেটা অ্যালকোহল হবে, NH2 থাকলে সেটা অ্যামিন হবে, CHO থাকলে অ্যালডিহাইড হবে, আর C এর দুই পাশে যদি R থাকলে কি হবে, কিটোন হবে। আর COOH যদি থাকে, আর এর সাথে COOH থাকলে কি হবে, অ্যাসিড হবে। অ্যাস্টার মানে কি RCOOR, এগুলা 100% করে ভালো করে পড়তে হবে, মেডিকেলের জন্য কিন্তু এগুলাই সহজগুলাই দিবে, তোমার কঠিন কিছু দিবে না। অ্যাসিড অ্যামাইড, নরমাল অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইড, RCONH2, তার মানে কি অ্যাসিড যে ছিল না RCOOH, ওই H টা সরে একটা NH2 বসছে। তেমনি নাইট্রাইল, নাইট্রাইল দেখো, নাইট্রাইল মানে কি CN, যেটার আরেকটা নাম কি সায়ানাইড, তাহলে নাইট্রাইল বা সায়ানাইড কিন্তু CN। আর এই নাইট্রাইলের আরেকটা কি হয়, আইসোনাইট্রাইল, আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড, তাই না।
মানে এই নাইট্রাইল বা সায়ানাইড দুইটা তো একই, দুইটার আগে যদি আমি আইসো দিয়ে দিই তাহলে আইসো সায়ানাইড, তাহলে এদের সঙ্গে কি কত, এনসি, এনসি, ক্লিয়ার? তাহলে সিএন হলে সায়ানাইড বা নাইট্রাইল, আর এনসি যদি উল্টায় যায় তাহলে কি আইসোসায়ানাইড বা কি আইসোনাইট্রাইল। এটা মনে রাখবা, এটা ভর্তি পরীক্ষায় কিন্তু আসে। আরেকটা জিনিস মনে রাখবা, সেখানে দেখো অ্যালডিহাইড আর কিটোন, এই অ্যালডিহাইড আর কিটোন এরা দুইজনেই মধ্যে দেখো সিও আছে, তাহলে এটা হলো কার্বনিল। সিও যেটা, এই যে সিও, এই মূলকটারে কি বলি আমরা, কার্বনিল মূলক বলি, কার্বনিল মূলক, কার্বনিল মূলক, কার্বনিল মূলক, ঠিক আছে, কার্বনিল মূলক। তারপর দেখো, তাহলে এই মূলকগুলা কিন্তু একদম ভালো করে পড়বা, কার্বনিল মূলকের সঙ্গে কিন্তু সিও, দেখো অ্যাসিডের মধ্যেও কিন্তু সিও আছে, কিন্তু অ্যাসিডের সিও কিন্তু কার্বনিল না, ভালো করে মনে রেখো। কার্বনিল তখনই হবে যখন সিওর দুই পাশে হয় আর থাকবে নয় হাইড্রোজেন থাকবে, কিন্তু এখানে সিওর এক পাশে ওএইচ আছে, ওএইচ থাকা যাবে না, ওএইচ থাকলে সেটাকে কার্বনিল আমরা বলি না, ঠিক আছে? তাহলে কি হয় সিও থাকবে নয় কি থাকবে এই, তাহলে কার্বনিল কোনটা কত, অ্যালডিহাইড আর কিটোন, ঠিক আছে, অ্যালডিহাইড আর কিটোন এই দুইটা কিন্তু কার্বনিল, বাকিগুলো কিন্তু না। তাহলে এই জিনিসটা ভালো করে পড়ো। এবার নামকরণ, নামকরণটা আগে স্কিপ, এই নামকরণটা আমরা লাস্টে একটা তোমাদের ভিডিও দেবে, ওটাতে দেখবা। নামকরণ এই জায়গাতে ঢুকাইলে, কারণ মেডিকেলের নামকরণ আসে না, এক কথায় মেডিকেলের নামকরণ আসে না। এইচএসসি বোর্ড পরীক্ষায় নামকরণ থেকে কোনো সিকিউ আসবে না, সর্বোচ্চ আসলে একটা এমসিকিউ আসে, ঠিক আছে? তাহলে এইচএসসি তে আসলে সর্বোচ্চ একটা এমসিকিউ আসতে পারে। নামকরণ অনেক বড় একটা টপিক, অনেক কিছু জটিল, এটা তোমারে বললে তুমি পরের জিনিসগুলো, এই সহজ জিনিসগুলো ভুলে যাবা। তাহলে এটা আমরা পরে নামকরণে আমরা একটা আলাদা ভিডিও দিয়ে দিব, তোমরা ওইটা দেখবা, ঠিক আছে? নামকরণ অনেক ছোট থেকে বড় ডিপ পর্যন্ত করা যায়, কিন্তু আসলে এত জটিল গুলো লাগে না, কেবলমাত্র রিটেন যে ভার্সিটি গুলাতে আছে, বুয়েট, ঢাকা ভার্সিটি, এদের ক্ষেত্রে দেখা যায় যে এই নামকরণ কঠিন কঠিন কিছু নামকরণ দিয়ে দেয়, ঠিক আছে? এছাড়া নর্মাল এইচএসসি বা মেডিকেলের জন্য নামকরণ এত বেশি ইম্পর্টেন্ট না, বাকি জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে বাকি জিনিসগুলোতে আমরা যাই। আচ্ছা, এখানে একটা কার্বনিয়লের একটা টপিক দিছে, তাহলে কার্বিনল দেখো, কার্বিনল মানে কি, অ্যালকোহলটাই কিন্তু কার্বিনল, মানে এই যে অ্যালকোহল যে আছে এটা তো নল, এর সাথে যদি একটা কার্বন থাকে তাহলে এটারই বলে কার্বিনল। তাহলে কার্বনল কি কত, কার্বনের সাথে একটা ওইস, এটা হলো কার্বিনল। এখন বলছে মিথাইল কার্বিনল, তাহলে কার্বিনল তো কার্বন আর ওইস, এটাই তো কার্বিনল। বলছে মিথাইল কার্বিনল, তাহলে এর সাথে একটা মিথাইল লাগাই দাও, তাহলে এই যে একটা মিথাইল দিয়ে দিলাম, শেষ। তাহলে এই হাইড্রোজেনের কি দুই হাত ফাঁকা আছে না, তাহলে দুইটা হাইড্রোজেন, শেষ। তাহলে এটাই হলো কি কত, কার্বিনল, মানে CH3CH2 ওইস, ঠিক আছে? এই যে এটা হলো মিথাইল কার্বিনল। তাহলে এখানে বলছে ডাইমিথাইল, না আরেকটা কার্বিনল কই, এই যে ইথাইল কার্বিনল। তাহলে কার্বিনল মানে কি কত, এই যে COH, এটা হলো কি কার্বিনল, ইথাইল কার্বিনল, তাহলে এর সাথে একটা ইথাইল মূলক দিব, ইথাইল মূলকের সঙ্গে কি কত, C2H5 না, কারণ হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণ থেকে দুই বেশি, তো C2H5 রে এইরকম সুন্দর করে লেখা যায় CH3CH2, দুইটা কার্বন যেহেতু CH3CH2, তাহলে এই কার্বনে দেখো দুই হাত ফাঁকা, তাহলে এখানে একটা 2 বসে দাও, তার মানে কি CH3CH2CH2OH, তাহলে এটা হলো কি কত, ইথাইল কার্বিনল। কিন্তু বাস্তবে এটা কি, তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল, মানে কি কত, প্রোপানল। তাহলে প্রোপানলটা কিন্তু ইথাইল কার্বিনলও বলা যায়, কারণ ইথাইল কার্বিনল যখন বলতেছো, ইথাইলে দুইটা কার্বন আর কার্বিনলে একটা কার্বন, টোটাল কিন্তু তিন কার্বন হইতেছে। আর প্রোপানলের প্রোপ মানেও কিন্তু তিন কার্বন, ঠিক আছে? কিন্তু প্রোপানলের নলের মধ্যে তো আর কি কার্বন থাকতেছে না, এই জন্য পুরা কার্বনটাই অ্যালকাইল মূলকে থাকতেছে, ঠিক আছে? বাট ইথাইল কার্বিনলে যেহেতু কার্বিনল মূলকে একটা কার্বন থাকতেছে, এই জন্য ইথাইলে কিন্তু দুইটা কার্বন থাকতেছে, ঠিক আছে? বিষয়গুলো একাডেমিক হলে আর একটু বিস্তারিত করে বলা যাইতো, কিন্তু আমি তোমাদের যতটুকু এই যে এই সংকেতগুলো অনেক কিছু আছে, কিন্তু এটা মেডিকেলে আসবে না, কিন্তু এগুলো আমি এইচএসসি এর জন্য অনেক ভালো করে এগুলা সব পড়াইছি। তো আমাদের ইউটিউব চ্যানেলে দেখবা যে এইটার কয়েকটা ক্লাস নেওয়া আছে, ঠিক আছে? এইচএসসি টাইপেরও ক্লাস নেওয়া আছে জৈব রসায়নের, আর অ্যাডমিশন, ঠিক আছে, জিএসটি বা মেডিকেল অন্য ভর্তি পরীক্ষারও দেওয়া আছে। তো এই ক্লাসগুলো অনেক বেসিক থেকে করানো নিছে, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক সলভও করছে অনেক বেসিক থেকে। তো তুমি অ্যাটলিস্ট আমি বলবো অনুশীলনের কাজটা অবশ্যই করবা, আমাদের অনুশীলনের ক্লাসটা করবা, এটা আমরা অনেক সময় নিই, আমাদের প্রত্যেকটা অনুশীলনের ক্লাস আমরা অনেক সময় নিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা, কারণ প্রত্যেকটা এমসিকিউ ভালো করে বুঝাই দিয়ে করে, ঠিক আছে? কোনো একটা এমসিকিউ তোমার বলি না যে এটা একটু মুখস্থ কর, সবগুলোই আমরা অনেক সুন্দর করে বুঝাই দিই, ঠিক আছে? তাহলে এই যে অগ্রগণ্য ক্রমের এখান থেকে প্রথম মনে রাখবা কার্বক্সিলিক, সে হলো সবার উপরে আছে, তারপর আছে অ্যালডিহাইড, তারপর আছে কিটোন, তারপর আছে অ্যালকোহল,
এগুলা আছে, ঠিক আছে। তাহলে কার্বক্সিলিক মূলক, এরপরে কি আছে অ্যালডিহাইড মূলক, তারপরে আছে কিটোন মূলক, তারপরে আছে কি অ্যামিন মূলক। তাহলে সবার উপরে আছে কার্বক্সিলিক, তারপরে আছে অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল, এই তিনটা সিকোয়েন্স মনে রাখবা। অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল, তাহলে কি উপরে আছে অ্যালডিহাইড, তারপরে কিটোন, তারপরে কিন্তু অ্যালকোহল, তারপরে অ্যামিন। তারপরে মনে রাখবা কত 231। 231 মানে কি, 2 তে হলো অ্যালকিন, 3 তে হলো অ্যালকাইন, আর 1 তে হলো অ্যালকেন, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখবা। নামকরণে আমি এগুলা যাইতেছি না, নামকরণে, কারণ নামকরণ ওইভাবে বলতে গেলে হয়ে যাবে। কোন যোগে পাই বন্ধন নেই, পাই বন্ধন নেই, পাই বন্ধন কি অ্যালকিন আর অ্যালকাইনে তো থাকবে, একের অতিরিক্ত যে বন্ধন সেটাই তো পাই বন্ধন। অ্যালকিনে তো দ্বিবন্ধন, তার মানে একটা পাই, অ্যালকাইনে 3 বন্ধন, তার মানে 2টা পাই। তাহলে যে C2H6 এর মধ্যেই তো নাই, কারণ C2H6 হাইড্রোজেন কয়টা আছে, কার্বনের দ্বিগুণের থেকে 2 বেশি, তার মানে কি অ্যালকেন, অ্যালকেনে তো সবগুলো একক বন্ধন, তার মানে কোনো পাই বন্ধন নাই। এই বক্স এমসিকিউ গুলো কিন্তু সলভ করবা। এরপরে আসে সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো সমানুকরণ। আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত আলাদা, এরকম যৌগকে সমানুকরণ বলে। সমানুকরণ কি কি আছে? সমানুকরণ দুই ধরনের সমানুকরণ আছে, একটা হচ্ছে গাঠনিক সমানতা, একটা কি স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা। গাঠনিক সমানতা মানে কি অনেক কিছু আলাদা। ত্রিমাত্রিক সমানতা মানে এই যে একটা কলম আছে না, কলমটারে একটু ঘুরাই দিছো, এটা হলো ত্রিমাত্রিক, ঘোরার কারণে। আর গাঠনিক সমানতা মানে কি, এই যে একটা আছে এটারে ভাঙছো, ভাঙ্গা এই পাশে এসে লাগাইছো, ঘুরে নাই কিন্তু, একটা পার্ট ভেঙে আরেকটা পার্টে ঢুকাই দিছো, এরকম, ঠিক আছে। মানে জিনিসটা অমনই নাই, রোটেশন করলে তো ত্রিমাত্রিক হয়, বাট এটা রোটেশন করে না, অমনই আছে কিন্তু ভেঙে একটা জিনিস আরেকটা জায়গাতে ঢুকে গেছে, ঠিক আছে, বা এই একটু ভেঙে মধ্যে ঢুকে গেছে এরকম। তাহলে এটা হলো কি, এটা হলো গাঠনিক সমানতা। তাহলে গাঠনিক সমানতা আছে 5টা, এই সমানতার উপর অনেক সহজ করে ক্লাস দেওয়া আছে, মাত্র 15 মিনিট 10 মিনিটের ক্লাস আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এত সহজ করে মনে হয় না অন্য কেউ পড়াইছে, দেখলাম। একটা আছে চেইন সমানতা, একটা আছে অবস্থান সমানতা, একটা আছে কার্যকরীমূলক সমানতা, একটা আছে মেটামারিজম, একটা আছে টোটোমারিজম। খুবই সহজে মনে রাখো। প্রথম কথা, চেইন সমানতা মানে চেইন ছোট বড় হবে। তাহলে এই যে দেখো চেইন সমানতা, দেখো এই যে লম্বা একটা চেইন, এখানে দেখো খাটো চেইন হয়ে গেছে, একটা পার্শ্ব শিকল হিসেবে ঢুকে গেছে, তার মানে কি চেইনটা খাটো করছি। এন্ড চেইন খাটো করলে তো তুমি নাই করে দিতে পারবে না, খাটো করলে তুমি যেটা ছোট করবা ওটা আরেক জায়গাতে ঢুকাই দিতে হবে। তাহলে এই যে আরেক জায়গাতে ঢুকাই দিয়ে খাটো করছো, এটা হলো চেইন সমানতাতে কি হবে, চেইন ছোট বড় হবে। তাহলে এই যে দেখো চেইন ছোট বড় হয়েছে। অবস্থান সমানতা কি হবে, অবস্থান চেঞ্জ হয়ে যাবে। কার অবস্থান চেঞ্জ হবে, কার্যকরী মূলকের। তাহলে এখানে দেখো দ্বিবন্ধন কার্যকরী মূলকটা কই, 1 নাম্বার কার্বনে ছিল, এখানে দেখো 2 নাম্বারে ঢুকে গেছে, তার মানে কি অবস্থান চেঞ্জ হয়ে গেছে। তেমনি এখানে দেখো ওএইচটা ছিল লাস্টে, এখানে ওএইচ ঢুকে গেছে মাঝখানে, তার মানে কি হচ্ছে, কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। প্রোপানল 1 থেকে প্রোপানল 2, ঠিক আছে, অ্যালকিন 2 থেকে অ্যালকিন 1, তাহলে এগুলো সবগুলো কি কত 1 2 মানে কি কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে, এর জন্য অবস্থান সমানতা। আর কার্যকরী মূলক সমানতা মানে কার্যকরী মূলকই চেঞ্জ হয়ে গেছে। তাহলে অবস্থান মানে অবস্থান চেঞ্জ হয়ে গেছে কার্যকরী মূলকের, আর কার্যকরী মূলক সমানতা মানে কার্যকরী মূলকে চেঞ্জ হয়ে গেছে। ছিল অ্যালকোহল, হয়ে গেছে ইথার, তাহলে অ্যালকোহল ছিল, হয়ে গেছে কি কত ইথার। তাহলে অ্যালকোহলের কার্যকরী সমানতা ইথার, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে এখানে কি আছে, তাহলে অ্যালকোহলের কার্যকরী মূলক কে কত ইথার, মানে অ্যালকোহল চেঞ্জ হয়ে ইথার তৈরি করতে পারে, ঠিক আছে। তেমনি আরো দুইটা যৌগ আছে, তেমনি অ্যালডিহাইডের কার্যকরী মূলক কিন্তু কি হয়, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কিন্তু হয় কিটোন, মানে অ্যালডিহাইড চেঞ্জ হয়ে কিটোনও তৈরি করতে পারে, ঠিক আছে। একই আণবিক সংকেত একই থাকবে কিন্তু গঠনটা আলাদা হয়ে অ্যালডিহাইডে কিটোন হয়ে যাবে। তেমনি অ্যাসিডের কার্যকরীমূলক সমানতা কি অ্যাস্টার, অ্যাসিড থেকে কি তৈরি করে, অ্যাস্টার তৈরি করে। তাহলে অ্যালডিহাইড কিটোন, অ্যাসিড অ্যাস্টার, আর অ্যালকোহল কিন্তু ইথার, ঠিক আছে। তাহলে এটা হলো কার্যকরীমূলক। তাহলে এই যে এখানে দেখো লাস্টে OH আছে মানে কি অ্যালকোহল, দেখো মাঝখানে একটা O হয়ে গেছে, কার্বন সংখ্যা কিন্তু দুই পাশে সেমই আছে, ঠিক আছে। তাহলে এগুলা কিন্তু, আর মেটামারিজম অবশ্যই তারা জি যোজি, মানে যাদের যোজনে 2 তারা দেয়, মেলে দ্বি যোজি কে কে আছে কত, ইথার একটা আছে, কিটোন একটা আছে, সেকেন্ডারি অ্যামিন একটা আছে। তাহলে অ্যামিনের সংকেত হলো NH2, এই পাশে একটা হাত ফাঁকা, এটা হলো অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন মানে কি 2 হাত ফাঁকা দিতে হবে। তাহলে হাইড্রোজেন বসবে কয়টা, একটা, কারণ নাইট্রোজেনের হাত তো 3টা, এক হাত ফাঁকা রেখে যখন 2টা হাইড্রোজেন বসবে, এক হাত ফাঁকা মানে কি ওই হাতে একটা আর বসবে, তার মানে তার ডিগ্রি 1। যখন 2 হাত ফাঁকা দিব তার মানে কি 2টা আর বসবে, তাহলে 2 হাতে যদি 2টা আর বসে তাহলে এক হাতে তো একটা হাইড্রোজেন, তার মানে NH মানে কি তার 2 হাত ফাঁকা মানে 2 ডিগ্রি।
তাহলে সেকেন্ডারি অ্যামিন মানে কি কত NH, ঠিক আছে। কিটোনের সঙ্গে কি কত CO, দুই পাশে দুই হাত ফাঁকা। ইথারের সঙ্গে কি কত O, দুই পাশে দুই হাত ফাঁকা। তাহলে এরকম যাদের দুই হাত ফাঁকা দ্বিতীয় তারাই মিলে কি দেয় মেটামরিজম দেয়। চিনবে কেমনে? কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা কম বেশি হয়ে যাবে। দেখো এই পাশে কার্বন সংখ্যা আছে 3টা, এই পাশে কার্বন সংখ্যা 1টা, বাট চেঞ্জ হয়ে কি তৈরি করলো কত, এই পাশে 2টা এই পাশে 2টা, ঠিক আছে। এই পাশ থেকে একটা সরে গেছে, তাহলে এরকম, ঠিক আছে। তাহলে এই যে এই পাশেও দেখো আছে 3টা, এই পাশে 1টা, এই পাশে 2টা, এই পাশে 2টা চলে গেছে। তাহলে এলো মেটামরিজম, কার্যকরী মূলকের কার্বন সংখ্যা এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে টোটোমারিজম, এখান থেকে এমসিকিউ সব থেকে বেশি আসে টোটোমারিজম। টোটোমারিজম মনে করো এক ধরনের কার্যকরীমূলক সমানতা, মানে কি হয়ে যায় কার্যকরী মূলকে চেঞ্জ হয়ে যায়, বাট এটা একটা গতিশীল অবস্থা। যদি এক কথায় বলি টোটোমারিজম কে দেয়, এই ফরম্যাটটা মনে রাখবা, এই যে সিও এর এক পাশে CH3 থাকা লাগবে, আর এই পাশে যা ইচ্ছা আর থাকতে লাগবে, যে কোনো আর থাকতে পারে, 2 কার্বনে 3 কার্বনে 4 কার্বনে যে কোনো আর থাকতে পারে, কিন্তু এই যে COCH3 এই জিনিসটা থাকা লাগবে, তাহলেই টোটোমারিজম দিবে, ঠিক আছে। তাহলে টোটোমারিজম এই পাশে আর যে কিছু থাকতে পারে, আর যদি কি CH3 থাকে তাও সমস্যা নেই, CH3 থাকা মানে তো কি কিটোন, মানে কি প্রোপানল, তাহলে দিবে। আর যদি C2H5 থাকে তাও দিবে, কিন্তু এই পাশে আমার COCH3 থাকা লাগবেই, তাহলে সে দিবে। মেইনলি কি হয়, এই যে CH3 আছে না, এই CH থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যায়, তাহলে আর এই কারণে একটা হাত ফাঁকা হয়ে গেল। আর এই অক্সিজেন যখন একটা হাইড্রোজেন নিতেছে, তখন তো এর সাথে বন্ধন তৈরি করতে পারবে না, কারণ তার তো হাত দুইটা। আর একটা হাইড্রোজেনকে যখন সে ধরতেছে, তখন এই পাশে তো আর দুই হাত রাখতে পারবে না, এই পাশে তখন এক হাত রাখে, ফলে এই কার্বনও কি এক হাত হারায়। অক্সিজেন এক হাত হারায় একটা হাইড্রোজেন নিতেছে, ফলে সে খুশি। কিন্তু কার্বন তো একটা হাত হারাইলো, ফলে এই কার্বন একটা হাত হারাইলো, এই কার্বন একটা হাত হারাইলো, এদের মধ্যে একটা দ্বিবন্ধন হয়ে যায়। তাহলে মেইনলি কি হয় কত, এই CH3 থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যাবে, আর এখানে একটা দ্বিবন্ধন হবে। তাহলে এই যে দেখো এখানে কি ও ছিল, ও এসে হয়ে গেছে, আর এখানে কিন্তু দ্বিবন্ধন হয়ে গেছে, ফলে এই যৌগটা তো একটা হাইড্রোজেন হারায় কি CH2 হয়ে গেছে। তাহলে অল টাইম এটা হবে। তাহলে এই জায়গাতে দেখো OH মানে কি অ্যালকোহল, আর দ্বিবন্ধন মানে কি অ্যালকিন, তার মানে অ্যালকিনের কারণে কি ইন, আর অ্যালকোহলের কারণে নল, এই জন্য এটা বলে ইনল সমান। ইনল মানে কি কত অ্যালকিন, আর নল তে অ্যালকোহল, ঠিক আছে। তাহলে এটা বলে প্রোপিন টু অল, কারণ দেখো প্রথম কথা মেইন যে যৌগ কার্বন কার্বন 3টা কার্বন দ্বিবন্ধন আছে, তার মানে কি প্রোপিন, প্রোপিনের আবার 2 নম্বরের কার্বনে কি আছে কত অ্যালকোহল মূলক, তার মানে কি প্রোপিন টু অল, ঠিক আছে। তাহলে প্রোপিন টু অল ইনল, তাহলে এটা একটা কি গতিশীল কার্যকরীমূলক সমানতা, মনে রাখো। এবার আসলে জ্যামিতিক সমানতা আছে দুই ধরনের। জ্যামিতিক সমানতা আছে কি কি, দুইটা, একটা আছে সিস ট্রান্স জ্যামিতিক সমানতা, আচ্ছা স্টেরিও সমানতা, ঠিক আছে। স্টেরিও সমানতা আছে দুইটা, একটা আছে জ্যামিতিক সমানতা, একটা কি সিস ট্রান্স সমানতা। এই জ্যামিতিক সমানতা, সরি, একটা আছে জ্যামিতিক সমানতা, একটা আলোক সমানতা, ঠিক আছে। জ্যামিতিক সমানতা আর হলো আলোক সমানতা। তাহলে আলোক সমানতা যারা হলো আলোকে ডান দিকে বাম দিকে ঘুরায়, ঠিক আছে। আর জ্যামিতিক সমানতা যারা দেখবে যে সিস ট্রান্স, জ্যামিতির আরেকটা নাম কি কত সিস ট্রান্স সমানতা বলে। এই কে কে দিবে, এই দুইটা খুবই আসে, যে জ্যামিতিক সমানতা দেওয়ার শর্ত কি। প্রথম কথা কার্বন কার্বন আমার দ্বিবন্ধন থাকতে লাগবে। সেকেন্ড কথা এই কার্বনে যে দুইটা জিনিস যুক্ত হবে দুইটা আলাদা হওয়া লাগবে। যদি হাইড্রোজেন থাকে তার একটা থাকা লাগবে ক্লোরিন, মানে আলাদা এক কথায়। কারণ এই কার্বনে যে দুই হাতে দুইটা জিনিস থাকবে এটা হবে আলাদা, এই কার্বনে যে দুই হাতে দুইটা জিনিস থাকবে এই দুইটা কিন্তু আলাদা। এখন এই কার্বনে যে দুইটা জিনিস আছে, এই কারণে সেম দুইটা জিনিসই থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু ওই দুইটা জিনিস নিজেরা এক হওয়া যাবে না। মানে একটা উপরে আরেকটা যদি আমি নিচে নেই, আমি যেন চিনতে পারি যে নিচে ক্লোরিন, দুইটাই যদি হাইড্রোজেন হয়, ফলে যদি উপরে নিচে করি আমি তো চিনতে পারবো না যে কোনটা নিচে গেল কোনটা উপরে গেল, তাহলে অবশ্যই কার্বন আলাদা হতে লাগবে। তাহলে ওই যে দেখো কার্বনের থেকে একটা দিছে এবি দিছে, এর সাথে দেখো এবি দিছে, এবি মানে কি কত এ আলাদা বি আলাদা না, তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বনে অবশ্যই কি আলাদা থাকা লাগবে। এখন এই যে দ্বিবন্ধনটা দিলাম, এই দ্বিবন্ধনের বদলে একটা কিন্তু চক্রও থাকতে পারে, একটা কি কত চক্রও থাকতে পারে, তাও সমস্যা নেই, তাও কিন্তু সমস্যা নাই, এরকম চক্র যদি থাকে দ্বিবন্ধনের মধ্যে তাও সমস্যা নাই, ঠিক আছে। তাহলে প্রথম কথা সেই চক্র চাকরিক হইতে পারে, ঠিক আছে, চাকরিক হইতে পারে, বা ওই অ্যালকিন থাকতে পারে, ঠিক আছে, অ্যালকিন বা চাকরিক যে কোনো কিছু হইতে পারে, কিন্তু তার ওই দুই কার্বনে দুইটা আলাদা জিনিস থাকা লাগবে, ঠিক আছে। দ্বিবন্ধন বা চক্র আলাদা জিনিস। এই যে দেখো এটা কি দ্বিবন্ধন আছে আর দুইটা আলাদা জিনিস আছে। এখন এই দুইটা আলাদা জিনিস এরা তো আলাদা জিনিস, একটা দাগ দিবা মাঝখানে। যদি দেখো একই জাতের জিনিস উপরে আছে তার মানে কি সিস, আর যদি দেখো একই জাতের জিনিস উপরে নাই, এটার এই পাশে উপরে এই পাশে নিচে, তাহলে সেটা হবে ট্রান্স, ইজি, ঠিক আছে। তাহলে এই যে এগুলা দেখো কে সিস কে ট্রান্স ইজিলি কিন্তু বুঝবা। তাহলে সিস কোনটা ট্রান্স কোনটা ইজিলি বুঝতেছো। এরপরে ভিতরে এগুলা পড়ার দরকার নেই, শুধু একটা জিনিস মনে রাখো, ট্রান্স সমানুর গলনাঙ্ক বেশি, ট্রান্স সমানুর কি বেশি কত গলনাঙ্ক বেশি, বাকি সবকিছুই কিন্তু কি সিসির বেশি, বাকি সব
সিসের বেশি, সিসের কিন্তু স্ফুটনাঙ্ক বেশি, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুইটার এক করো না, ট্রান্সের গলনাঙ্ক বেশি কিন্তু সিসের কি কত, স্ফুটনাঙ্ক বেশি। তাহলে জ্যামিতিক সমানতা এতটুকু, সিস ট্রান্স তো বুঝছো তাই না, কে দিবে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসলে আলোক সমানতা, এটার মধ্যে কে দিবে এটা ইম্পর্টেন্ট। একটা হলো কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকা লাগবে, এরা দর্পণ প্রতিবিম্ব হওয়া লাগবে, অসমবেত হওয়া লাগবে। কাইরাল কার্বন মানে কি, যেই কারণে চারটা হাতে চারটা আলাদা আলাদা জিনিস থাকে। এই কারণে দেখো এক হাতে আছে ওইস, এক হাতে সি ডাবল এইচ, এক হাতে এইচ, এক হাতে সিএস3, চারটা আলাদা না, তাহলে এটা হলো কাইরাল কার্বন, তাহলে চারটা আলাদা থাকা লাগবে। এই যৌগ আর এই যৌগ পরস্পর দর্পণ প্রতিবিম্ব, দেখো এর ডান পাশে আছে ওইস, এর বাম পাশে আছে কিন্তু ওইস। তুমি যদি তোমার আয়নার সামনে দাঁড়াও দেখবা তোমার ডান হাত আয়নার কিন্তু বাম হাত, তাই না, তোমার ডান হাত আয়নার বাম হাত, তাহলে তুমি আর তোমার আয়না কিন্তু কি পরস্পর দর্পণ প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে এরকম যদি দর্পণ প্রতিবিম্ব হয়, মানে একজনের ডান পাশের জিনিস যদি আরেকজনের বাম পাশে থাকে, আর একজনের বাম পাশের জিনিস যদি আরেকজনের ডান পাশে থাকে, তাহলে তাদের বলে দর্পণ প্রতিবিম্ব। এইটা কিন্তু আলোক সমানও বৈশিষ্ট্য হওয়া লাগবে। তার মানে প্রথম কথা কারাগ্রাম থাকা লাগবে, সেকেন্ড কথা তাদের ডান পাশেটা বাম পাশে, তার মানে কি দর্পণ প্রতিবিম্ব হওয়া লাগবে। থার্ড কথা পরস্পর অসমবেত হওয়া লাগবে, এটা তো সত্যি কথা। যদি দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে তারা অবশ্যই অসমবেত হবে। যেমন ওই যৌগটারে এই যৌগের উপরে তুমি বসাও, এই যৌগটা যদি এর উপরে বসাও, তাহলে ওই ওইসটা কি এই পাশে ওইস চলে আসবে, তাই না, আর এই হাইড্রোজেনটা কি এই পাশে চলে আসবে, তাহলে তারা কি পরস্পর মিললো। সহজ কথা, তোমার এই হাতের উপরে এই হাত মিলাও, তোমার সব আঙ্গুলগুলোকে মিলবে। এই বুড়া আঙ্গুলটা দেখবা এই চিকন আঙ্গুলের উপর বসতেছে, আর এই চিকন আঙ্গুল বুড়া আঙ্গুলের উপর বসতেছে, তাহলে পরস্পর তো সমাপতিত হইতেছে না, এটারে বলে পরস্পর সমাপতিত হওয়া। তাহলে পরস্পর কি অসমাপতিত হয়ে গেছে, তাই না। তাহলে একজন একজনের উপর যদি না বসে, তাহলে সেটারে বলে অসমাপতিত, ঠিক আছে। তাহলে এরা অসমাপতিত হবে, একজন একজনের উপর বসবে না। কেন হয়েছে, কারণ দর্পণ প্রতিবিম্ব এই জন্যই, ডানেরটা বামে চলে গেছে, বামেরটা ডানে চলে গেছে, এরা পরস্পর দর্পণ প্রতিবিম্ব তাই। আর একটা হলো কাইরাল কার্বন, ঠিক আছে। তো এটা হলো ল্যাকটিক অ্যাসিড, এটা একটু মনে রাখো। কার্বনের সবার উপরে থাকবে সি ডাবল এইচ, নিচে থাকবে সিএইচ3, ডান পাশে ওএইচ, এই পাশে এইচ, তাহলে এটা বলে কি কত, ল্যাকটিক অ্যাসিড। এটার কিন্তু একটা দেখো ওএইচটা ডান পাশে থাকলে ডি ল্যাকটিক অ্যাসিড, ডি তে ডান, ডি ল্যাকটিক অ্যাসিড। আর এলটা যদি বাম পাশে থাকে তাহলে এল ল্যাকটিক অ্যাসিড বলে, ঠিক আছে। ডি সমান আলোকে ডান দিকে ঘোরায়, এল সমান আলোকে বাম দিকে ঘোরায়, এরা মেইনলি আলোকে ঘোরায়, এই জন্য আলোক সমান বলে। এই যে এখানে দেওয়া আছে, তাহলে অপ্রতিসম কার্বন বলে, ঠিক আছে, কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। তাহলে যে ডি ল্যাকটিক অ্যাসিড আলোকে প্লাস পয়েন্টে ঘোরাবে ঘড়ির কাঁটার দিকে, আর এল ল্যাকটিক অ্যাসিড কিন্তু -2.24 বিপরীতে। এখন এরকম দুইটা সমাণু, এদের বলে এনানসিওমার। তাহলে যেই দুইটা সমাণু যাদের ডানটা বামে আছে, মানে কি দর্পণ প্রতিবিম্ব আর পরস্পর অসমাপতিত হয়, এরকম দুইটা আলোক সমাণুকে এনানসিওমার বলে, ঠিক আছে, এনানসিওমার বলে, ঠিক আছে। এই যে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড পরস্পর এনানসিওমার। তাহলে এই দুইটারে যদি আমি মিশাই, দেখো ডি ল্যাকটিক অ্যাসিড আলোকে ডান দিকে ঘোরাবে, আর এল ল্যাকটিক অ্যাসিড আলোকে বাম দিকে ঘোরাবে। বাট দুইটা যদি আমি মিশাই, মিশাইলে ওই মিশ্রণটা কিন্তু আলোকে ডান দিকে ঘোরাবে না, বাম দিকে ঘোরাবে না, কোনো দিকেই ঘোরাবে না। কারণ কি, যতটুকু আমি ডি নিছি ততটুকু আমি এল নিছি, তার মানে ডি যতটুকু ডানে ঘোরাবে এল ততটুকু বামে ঘোরায় কি আলটিমেটলি ভ্যানিশ করে দিবে। তার মানে এই যে এটারই বলে রেসিমিক মিশ্রণ। তার মানে রেসিমিক মিশ্রণ মানে কি, কত সম ডি ডি মানে যে দুইটা সমাণু আছে, তাই না, মানে দুইটা এনানসিয়ামের সমতুল মিশ্রণ, একটা ডি আর একটা এল, এই দুইটা সমাণুর বা দুইটা এনানসিয়ামের সমতুল মিশ্রণ অবশ্যই সমমোলার হইতে হবে। মানে এরা যত মোল নেবে এরা তত মোল নেবে, কম বেশি নিলে কিন্তু হবে না। ফলে যখন যারা বেশি নেবে তার দিকে কিন্তু ঘুরে যাবে, তাহলে অবশ্যই দুইজনের সমান নিতে হবে, ঠিক আছে। তাহলে রেসিমিক মিশ্রণ কিন্তু কি আলোর প্রতি নিষ্ক্রিয়, এটা এমসিকিউ আসে। কারণ কি, ওই যে সমান পরিমাণ নিছ, ফলে আলো আসলে কোনো দিকে ঘুরতেছে না। তাহলে রেসিমিক মিশ্রণ কিন্তু আলোর প্রতি নিষ্ক্রিয়, এটা মনে রাখবা, এখানে দেওয়া আছে দেখবা, কই জানি এখানে লেখা আছে যে আলোর প্রতি নিষ্ক্রিয়। এখানে মনে রেখো, ঠিক আছে, আমি খুঁজে পাইতেছি না। তার আলোক নিষ্ক্রিয় রেসিমিক মিশ্রণ মনে রাখবা। তাহলে এই যে এবার একটা যৌগ দেখো, এই যে যৌগটা, এখন কাইরাল কার্বন যতগুলা হবে 2n, এটা হলো সমাণু সংখ্যা, ঠিক আছে। কাইরাল কার্বন মনে করো যদি দুইটা থাকে, তাহলে 2 এর উপর 2 বসলে কত হবে 4, তাহলে 4টা সমাণু। এখানে দেখো কাইরাল কার্বন কয়টা, দেখো এই যে কার্বনটা আছে, এই কার্বনের এক হাত আছে সিএইচ, এক হাত আছে ব্রোমিন, এক হাত আছে এটা, আর এক হাত আছে এই পুরাটাই, তার মানে কি 4টা আলাদা, তাহলে এটা একটা কাইরাল কার্বন। তেমনি এই কার্বনে দেখো এক হাত আছে ক্লোরিন, এক হাত আছে ব্রোমিন, এক হাত আছে হাইড্রোজেন, এক হাত আছে সিএইচ3, এক হাত থেকে কি পুরা এই জিনিসটা। তাহলে এটা কি কাইরাল কার্বন, এই দুইটা কাইরাল কার্বন। তাহলে দুইটা কাইরাল কার্বন হইলে তার সমান হবে কি 2 এর উপর 2 মানে কত 4টা। তার মানে কি হবে কত, একবার এই ডান পাশের ব্রোমিন আর ক্লোরিন দুইটারে আমি বাম পাশে আনবো, এই যে বাম পাশে আনছি,
তাহলে এটা একটা বানাইলাম। আরেকটা কেমনে বানাইতে পারি, আমি একটারে নিব আর একটারে অন্যই রাখবো। যেমন আমি শুধু কি ব্রোমিনটারে ঘুরাইছি বাট ক্লোরিনটারে ওখানে রাখছি, ঠিক আছে, মানে উপরেরটা শুধু ঘুরাই দিছি, আর আরেকটা কি শুধু নিচেরটারে ঘুরাই দিছি, উপরটা সেম রাখছি। তাহলে এরকম চারটা হইতেছে। তাহলে এই যে দেখো এর ডান আর এর বাম, এই যে এইটা আর এটা দেখো পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয়েছে না, কারণ এর ডান পাশে যা যা ছিল এর পুরাটাই কি কত বাম পাশে চলে আসছে। তাহলে এরা কি পরস্পর দর্পণ প্রতিবিম্ব আর অসমাপতিত। তার মানে এরা কি কত, এরা হলো এনানসিওমার, এরা হলো কি এনানসিওমার। বাট এই যৌগ আর এই 3 নাম্বার যৌগ এরা কিন্তু এনানসিওমার না, কারণ এর অর্ধেক বাম পাশে গেছে, মানে আয়নাতে যদি মিলাও দেখো অর্ধেক বামে গেছে অর্ধেক ডানে গেছে, বাট ওটা তো আসলে হবে না, পুরাপুরি আয়নার মতো হওয়া লাগবে, তাই না, পুরা ডানটা পুরা বামে যাওয়া লাগবে, তাহলে এনানসিওমার হবে। কিন্তু অর্ধেক যদি যায় অর্ধেক যদি না যায়, তার মানে সেটারে বলে ডায়াস্টেরিমার। তাহলে 1 আর 3 ডায়াস্টেরিমার, 1 আর 4 ডায়াস্টেরিমার, ঠিক আছে। এনানসিওমারের শুধু কি ডানেরটা বামে গেছে, মানে এদের ভৌত ধর্ম একই, মানে এই যদি তরল হয় তাহলে এও তরল হবে, এই যদি গ্যাস হয় এও গ্যাস হবে, মানে এদের ভৌত গঠন কিন্তু একই, ঠিক আছে। বাট ডায়াস্টেরিমার যারা আছে এদের কিন্তু ভৌত গঠন আলাদা, এই তরল হলে এই কিন্তু অন্য হবে, কারণ কি দেখো এই যে অর্ধেক ঘুরছে অর্ধেক ঘুরে নেই, ডায়াস্টেরিমারের কিন্তু ভৌত গঠন আলাদা, বাট এনানসিওমারের ভৌত গঠন একই। এই দেখো ডায়াস্টেরিমার দেখো এদের কিন্তু ভৌত গঠন আলাদা লেখা আছে, এই যে ডায়াস্টেরিমার আছে না, এই যে ডায়াস্টেরিমার দেখো, তাহলে ডায়াস্টেরিমার যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দ্রাবক সবই কিন্তু কত আলাদা, বাট এনানসিওমারের কিন্তু সবই একই। এনানসিওমার যখন পড়ছি এনানসিওমার দেখো যে সবই আসলে একই, ঠিক আছে। এনানসিওমার কি সব ভৌত রাসায়নিক ধর্ম কিন্তু একই থাকে সব। তাহলে এটা একটা মনে রেখো, যদি অর্ধেক মিলে অর্ধেক না মিলে, এগুলো মেডিকেলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, পড়ার মধ্যে আসলে ঢুকে গেছি। এখন দেখো এই যে দেখো এই কার্বনের দেখো 4 হাতে 4টা আলাদা জিনিস, এই যে এই কার্বনের এক হাতে এইটা এক হাতে এইটা এক হাতে এইটা আর এক হাতে টোটাল এইটা, কিন্তু এই কার্বনের 4 হাতে 4টা আলাদা জিনিস, কিন্তু এই কার্বনের 4 হাতে যা যা আছে এই কার্বনের তার হাতে কিন্তু একই একই আছে। তার মানে এই দুইটারে বলে সদৃশ কাইরাল কার্বন, সদৃশ, তাই না। যদি এর 4 হাতে যা আছে এর 4 হাতে তাই থাকে, একই জাতীয় জিনিসই থাকে, তাহলে এটা বলে সদৃশ কাইরাল কার্বন। চারটা তো আলাদা আলাদা জিনিস, মানে কাইরাল কার্বন তো হবেই, কিন্তু এরও 4 হাতে যা ওরও 4 হাতে যা, তাহলে এটা বলে সদৃশ কাইরাল কার্বন। তো এই ক্ষেত্রে আমরা সমান পাবো 2 টু দি পাওয়ার n মাইনাস কিন্তু 1, একটা কম পাবো যদি সদৃশ হয়। একটু আগে যে সূত্র দেখলাম হলো অসদৃশ, মানে ওর 4 হাতে যা আছে এর 4 হাতে একই থাকবে না, কিন্তু এই ক্ষেত্রে ওর 4 হাতে যা ওর 4 হাতে তা, তাহলে এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এই ক্ষেত্রে এটা হলো কি সমান সংখ্যা। তাহলে এখানে কাইরাল কার্বন কয়টা, দুইটা, তাহলে এর সমান কত হবে 2 টু দি পাওয়ার 2 মানে 4 মাইনাস 1, তার মানে কত হবে 3। তাহলে এই যে তিনটা হলো, এর মধ্যে কিন্তু একটা আবার মেসো যৌগ, এই যে দেখো মেসো যৌগ, মেসো যৌগ কেমনে চিনবা, এই যে একটা দাগ দিবা, দাগ দিয়ে দেখো উপরে যা নিচে কি তার প্রতিবিম্ব না, মানে উপরেরটা নিচেরটা কি একদম সেম না, উপরেরটা নিচেরটা মনে করো চাপ দিছো, তাহলে উপরটারে ভাঙ্গায় নিচে বসাই দাও, দেখো নিচেরটার উপরে সুন্দর করে বসে যাবে। তাহলে এরকম যদি উপর নিচে হয় তাহলে এটা বলে মেসো যৌগ। তাহলে মেসো যৌগ কাদের থাকবে, যদি সদৃশ কাইরাল কার্বন থাকে তাদের, ঠিক আছে। এগুলোর সংখ্যা কয়টা হ্যান ত্যান এগুলো তোমাদের এরকম আসবে না। তাহলে এটা আমাদের মেয়েটি সমানোর পার্টটা ছিল, ঠিক আছে, এই সমানোর পার্টটা এটা ছিল, এইটাই হলো মেইন জিনিসগুলো ছিল, ঠিক আছে। এরপরে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা আমরা মনে করো যে নেক্সট দিন, আজকের ক্লাসটা আমরা প্রথম ক্লাসটা ছোট রাখি, পরের ক্লাসগুলো আমরা বড় করব, ঠিক আছে, পরের ক্লাসটাতে একটা ক্লাসে বাকি সবগুলো শেষ করব। তো আজকের ক্লাসে তোমরা এতটুকুই, মোটামুটি এতটুকুই পড়ো, যতটুকু মেডিকেলে এতটুকুর মধ্যেই থাকবে, ঠিক আছে, মোটামুটি টুকটাক জিনিসগুলো। তো আল্লাহ হাফেজ সবাইকে।